নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে গতকালকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে, যেটার হোস্ট টিম ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ফাইনাল খেলা হয়নি, যেহেতু ভারত পাকিস্তানে যাবে না, ওদের জঙ্গিদের দেশ, তাই তো দুবাইতে ফাইনাল খেলা ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড খুবই একটা স্ট্রং টিম ক্রিকেটের জগতে। তারা একটা স্ট্রং এবং একটা গুড ফাইটিং টিম। তো সেই খেলায় বন্ধুরা ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে জয়লাভ করে এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সেকেন্ড বারের মতন ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের নাম করে। এটা তো আপনারা সবাই দেখেছেন এবং গোটা ভারতও এতে বিশাল আনন্দে আছে। ফেসবুক যদি এখন ওয়ার্ল্ডের লোকেরা হ্যাপিনেস ইন্ডেক্স মাপ করে, যেটা লাস্টবার যখন মেপেছিল, আমরা নাকি হ্যাপিনেস ইন্ডেক্সে অনেকটা পিছিয়ে, ভারত দেশ হ্যাপিনেস ইন্ডেক্সে অনেকটা পিছিয়ে। যদি এখন হিসাব করে তাহলে দেখবে যে ভারতই বিশ্বের 1 নম্বর হ্যাপিনেস ইন্ডেক্স কান্ট্রি, যদি এখন এটা করে। যাই হোক বন্ধুরা, এটা তো গেল মজার কথা। এবার আসা যাক ম্যাচের প্রসঙ্গে। বন্ধুরা, কালকেও প্রত্যেকটা খেলার ন্যায় কালকেও রোহিত শর্মা টস হারে আনফর্চুনেটলি ভাবে। গতকালকেও ফাইনালে রোহিত শর্মা টস হারে এবং টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। শুরুটা নিউজিল্যান্ড দুর্দান্ত করেছিল, আমার হিসাবে যদি আমি দুর্দান্তই বলবো, কারণ ফাইনাল ম্যাচ এটা মনেই হচ্ছিল না। যেরকম ভাবে নিউজিল্যান্ড ব্যাটিং করছিল স্টার্টিং এ রচিন রবীন্দ্র এবং উইল ইয়াং, মনে হচ্ছিল যেন কোনো আইপিএল এর নর্মাল ম্যাচ হচ্ছে, প্রেসার ছাড়া, হার্ড হিটিং। 20 ওভারের খেলায় যেগুলো হয় হার্ড হিটিং, প্রেসার ছাড়া, বড় রানের লক্ষ্যে, সবাই যেরকম খেলে সেরকমই কিন্তু বন্ধুরা মনে হচ্ছিল। কিন্তু রোহিত শর্মা সেই সময় ফাস্ট বোলারদেরকে খুব অ্যাটাক করছিল। হার্দিক পান্ডিয়া 2 ওভারে 18 রান দিয়েছিল প্রথমের দিকে এবং মোহাম্মদ শামির 3 ওভারে সম্ভবত 20 রানের মতন অলরেডি দিয়ে ফেলেছিল, যার জন্য রোহিত শর্মা কিন্তু আর্লি স্পিন নিয়ে আসে। বন্ধুরা, রোহিত স্পিনের অ্যাটাককে কালকে এই জন্যই রোহিত শর্মার প্রসঙ্গেও পরে আসবো বন্ধুরা, আগে ম্যাচের প্রসঙ্গটা বলে নিই। এবং তারপরে স্পিন আসে, বরুণ চক্রবর্তী এসে হার্ড হিটার রচিন রবীন্দ্রকে আউট করে দেয়। বন্ধুরা, রচিন রবীন্দ্র আউট হয়ে যাওয়ার পরে উইলিয়াম সেরকম করতে পারেনি এবং উইলিয়ামও আউট হয়ে যায়। উইলিয়াম আগে আউট হয়, উইলিয়াম প্রথমে আউট হয়, তারপরে আউট হয় রচিন রবীন্দ্র, যাকে নিয়ে নিউজিল্যান্ড আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের অ্যান্টি ইন্ডিয়া হেটার, এর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও বহুত মানুষ আছে যারা চেয়েছিল কালকে ইন্ডিয়া যেন না জেতে। তো তারা আশা করছিল রবীন্দ্র যাতে টিকে থাকে, কিন্তু রোহিত শর্মার এতটাই তীক্ষ্ণ ব্রাহ্মণ বুদ্ধি, ঠিক আছে, এটাই হলো ব্রাহ্মণ বুদ্ধি। রোহিত শর্মা এতটাই তীক্ষ্ণ এবং এতটাই রোহিত শর্মা অ্যাটাকিং। এমনি রোহিত শর্মা 5খানা আইপিএল জেতেনি, যদিও রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, 5টা আইপিএল তো সে এমনি জেতেনি। সে কি করলো, আর্লি স্পিন নিয়ে এলো বরুণ চক্রবর্তীকে এবং বরুণ চক্রবর্তী এসে ইসেকে আউট করে দিল, রবীন্দ্রকে আউট করে দিল। রচিন রবীন্দ্র আউট হয়ে গেল। রচিন রবীন্দ্রার পরবর্তীতে কেন উইলিয়ামসন এসে খেলাটা ধরেছিল। সবাই ভাবছিল হয়তো কেন উইলিয়ামসন আজকেও বড় রান করবে, কিন্তু সেটাও স্থায়িত্ব হয়নি। কেন উইলিয়ামসনও আউট হয়ে যায়, কুলদীপ ছিল তার সাথে বলে, এবং এরপর একে একে পরপর নিউজিল্যান্ডের উইকেট পড়তে থাকে এবং তার পরবর্তীতে ডাল মিচেল আসে, যেটা খুব দুর্দান্ত প্লেয়ার, আইপিএল খেলা প্লেয়ার। ডাল মিচেল খেলাটাকে প্রপারভাবে ধরে, কারণ একটা সময় এমন হয়েছিল আমরা ভাবছিলাম যে হয়তো নিউজিল্যান্ড 200 বা 180 থেকে 200-র মধ্যে অল আউট হয়ে যাবে, কিন্তু সেইটাই ডাল মিচেল খেলাটাকে পুরো ধরে রাখে। এক দিক দিয়ে কিন্তু উইকেট পরপর পড়ে যাচ্ছে ভারতের স্পিনের অ্যাটাকে, আর ওই সময় রোহিত শর্মা পরপর স্পিনারদেরকেই বল দিয়েছে। ভাবুন, ওয়ানডে খেলা, যেখানে আগেকার প্রাইম ওয়ানডেতে গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শোয়েব আখতার, তারপরে আরো নাম শেষ হবে না, জাহির খান, তারপরে সব তারপরে সাউথ আফ্রিকা টিমের মাখায়া, অ্যান্টনি, ডেল স্টেন, এইসব প্লেয়াররা আগেকার ওয়ানডে খেলা মাতিয়ে রাখতো, আমাদের ছোটবেলা, আওয়ার চাইল্ডহুড ডেজ। বাট এখনকার ওয়ানডে খেলাতে কিন্তু স্পিনাররাই মাতিয়ে রাখছে। ভারতের রোহিত শর্মা 4 স্পিনার নিয়ে গেছে, পাকিস্তানে টিম একটা স্পিনার, যাই হোক ওরা খেলায় না, ওরা ফাস্ট বোলার খেলায়, তাও কিন্তু ওরা বাধ্যতামূলকভাবে আবরার আহমেদকে খেলিয়েছে।
সেরকম ভাবে নিউজিল্যান্ডও কালকে 3 স্পিনার প্রপার, মিখাইল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, দুজন তো প্রপার স্পিনার। এই দুজনের যোগ্যতা, স্পিনের যোগ্যতা নিয়ে কোনো কথাই হবে না। তার সাথে রাচিন রবিন্দা, গ্লেন ফিলিপ এবং ডাল মিচেল। আমি বুঝিনি যে ডাল মিচেলকে কেন নিউজিল্যান্ড বল দেয়নি। যাই হোক বন্ধুরা, এটা তাদের ব্যাপার। তার পরবর্তীতে পুরো স্পিনাররাই অ্যাটাক করে, মানে সবকটা ওভারও স্পিনাররাই করে এবং স্পিনাররা ভালো অ্যাটাক, মানে একটা পুরো এমনভাবে খেলাটাকে সাজিয়ে দেয় যে নিউজিল্যান্ডের রান প্রথমের দিকে যেটা প্রথম 5 ওভার 6 ওভারে যেটা 8-এর ওপরে ছিল, বা 10 ওভারের পরেও যেটা 7-এর কাছাকাছি বা 7-এর কাছাকাছি ছিল, সেই রান নেমে 4-এর মধ্যে নিয়ে আসে আমাদের স্পিনার বোলাররা। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্পিনার বোলার কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং তার সাথে অক্ষর পটেল, রবীন্দ্র জাদেজা, এদের তো মানে কোনো কথাই হবে না। জাদেজা তো কালকে বল করছে যেন গুলি, এক মানে সেকেন্ডের মধ্যে ওভার শেষ। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে। জাদেজা কালকে উইকেটও পেয়েছে, কারণ জাদেজা হচ্ছে বড়, মানে বড় মাঠের, বড় খেলার, বড় মঞ্চের প্লেয়ার। ঠিক সেরকমই কালকে আপনারা দেখেছেন জাদেজা কালকে দুটো ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে সেই সময়, এবং নিউজিল্যান্ড আরো চাপে পড়ে গেছে। এবং তার পরবর্তীতে স্পিনাররা মোটামুটি ভাবে পুরোটাই কোমর ভেঙে রেখেছিল নিউজিল্যান্ডের, কিন্তু তার পরবর্তীতে যখন মিখাইল ব্রেসওয়েল আসে, এই প্লেয়ারটা দুর্দান্ত প্লেয়ার, ওই সেই স্পিনার এবং অলরাউন্ডার, মানে ইন্ডিয়ার এগেনস্টে রান করতেও সে পছন্দ করে রবীন্দ্রর মতন। রবীন্দ্র তো কালকে তাড়াতাড়ি আউট হয়ে গেছে বলে, মানে ওই সময় বরুণ চক্রবর্তী এসে রবীন্দ্রকে খেয়ে নিয়েছে বলে, না হলে কিন্তু কালকে রান 350 হলেও হতে পারতো। পিচে কালকে ব্যাটিং পিচই ছিল, যেরকম আমাদের ইন্ডিয়ার সব পিচ হয়, মানে ব্যাটিং নির্ভর পিচ, বোলারদের জন্য সেরকম থাকে না। কিন্তু আমাদের স্পিন অ্যাটাক এতটাই সুন্দর এবং এতটাই ভালো, যার কারণে কিন্তু নিউজিল্যান্ড স্পিনের জালে টোটালটাই কুপোকাত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, স্পিনের জালে টোটালটাই কুপোকাত হয়ে যায়, যেখানে কুলদীপ যাদব, তারপরে বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল এবং রবীন্দ্র জাদেজা, 4টে তো প্রপার স্পিনার, মানে এরা পিওর স্পিনার। এরা যখন রঞ্জি খেলে, এরা কিন্তু স্পিন বোলার হিসাবেই তারা তাদের দলে রঞ্জি খেলে। যদিও জাদেজার ব্যাপারটা আলাদা, জাদেজা তো অলরাউন্ডার এবং সিনিয়র প্লেয়ার। জাদেজা এবং অক্ষর পটেলও নিজেকে খুব ভালোভাবে প্রমাণিত করেছে। গতকালকে উইকেট পায়নি অক্ষর পটেল, কিন্তু ব্যাটিং এ কিন্তু রান করেছে। তো ডাল মিচেল এবং মিখাইল ব্রেসওয়েল, এদের দুজনের দৌলতে রানটা একটা সম্মানীয় জায়গায় যায়, 250 গন্ডি পেরায়। যদিও এটা ইন্ডিয়ার কাছে মানে সেরকমটাই আপনা, কারণ ইন্ডিয়া এখন 20 ওভারে 250 করার টিম। সত্যি কথা বলতে গেলে এটা হয়তো আপনারা অনেকেই বাড়াবাড়ি ভাববেন যে অনেক বাড়াবাড়ি এক্সট্রা কথা বলছি, জিতে গেছে বলে, কিন্তু ইন্ডিয়া সত্যিকালেই 20 ওভারে এখন 250 করে নেওয়ার মতন টিম। এই তো আইপিএল আসছে, জলবা অবশ্যই দেখবেন, প্রত্যেকটা ম্যাচে এরকমই খেলা হবে। তো 250 রানের টার্গেট, যেখানে বরুণ চক্রবর্তীর 2টো উইকেট, স্বামী 2টো উইকেট, স্বামী লাস্টের দিকে উইকেট পেয়েছে, রানও দিয়েছে। স্বামী কালকে ইকোনমি রেট ভালো ছিল না, রানও দিয়েছে কিন্তু উইকেট নিয়েছে, যেটা স্বামী বরাবর উইকেট টেকার হিসাবে ওর দলে আইডেন্টিটি। এবং বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল উইকেট না পেলেও দুর্দান্ত, ইকোনমিটা দুর্দান্ত রেখেছিল রবীন্দ্র জাদেজা, এবং তার সাথে হচ্ছে আমাদের অক্ষর পটেল, সকলেই দুর্দান্ত 250 রান। এবং তার পরবর্তীতে ভারত ব্যাটিংয়ে নামে, দুর্দান্ত স্টার্ট করে গতকালকে ইন্ডিয়া। শুরুতে রোহিত শর্মা এবং শুভমান গিল একটা ভালো পার্টনারশিপ করে। প্রথম 5 ওভারেও কোনো উইকেট পড়েনি আমাদের, তার পরবর্তীতে 10 ওভারেও মাথায়ও কোনো উইকেট পড়েনি। 80 রান ছিল, নো লস্ট, মানে 80 রানেও কোনো উইকেট পড়েনি। এবং তার পরবর্তীতে বন্ধুরা শুভমান গিল একটা, মানে কি বলবো, একটা আনলাকি আউট। ওটা আমি কোনো শুভমান গিলকে দোষ দেবো না, কারণ দুর্দান্ত ক্যাচ নিয়েছে অ্যাভেঞ্জার গ্লেন ফিলিপ। আপনারা জানেন যে অ্যাভেঞ্জার গ্লেন ফিলিপ এটা একটা ক্যাচ না, অ্যাভেঞ্জার গ্লেন ফিলিপ এরকম বহুত ক্যাচ নিয়েছে, আইপিএলও নিয়েছে, এসআরএইচ এর হয়ে, সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে, এবং তার সাথে ইন্টারন্যাশনালে তো ও নেই। অ্যাভেঞ্জার গ্লেন ফিলিপের হাতে একটা ভালো ক্যাচের জন্য শুভমান গিল আউট হয়, এবং শুভমান গিল আউট হওয়ার পরে বিরাট কোহলি আসে। বিরাট কোহলির কোনো দরকারই ছিল না অত তাড়াহুড়ো করা, চাইলে কালকে সময় নিতে পারতো এবং ফাইনালে আর একটা হাফ সেঞ্চুরি করে নিজের রেকর্ডটা করতে পারতো, কিন্তু সেটা না। বিরাট কোহলিও লেগ বিফোর উইকেট হয়। যদিও আম্পায়ার যদি চাইতো ওটা যদি নট আউট দিত, তাহলে কিন্তু ওটা নট আউটই হতো। যেমন বাংলাদেশ পাকিস্তান সবসময় বলে না যে ভারত আম্পায়ারের সাপোর্ট নিয়ে খেলে, ভারত এই করে খেলে, ভারত সুযোগ সুবিধা নিয়ে খেলে, কিন্তু আম্পায়ার যদি ওটা চাইতো নট আউট দিতে পারতো, আর ওটা নট আউট
আম্পায়ার দিলে ওটা কিন্তু নট আউটই হতো, কারণ পিচিং আউটসাইড দা অফ ছিল, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দেয়। বিরাট কোহলি রিভিউটা বেকার নিয়েছিল, নেওয়াটা উচিত হয়নি, রিভিউটাও ঝাড় চলে যায়, বিরাট কোহলি 1 রানে আউট। এবং তখন একটু হলেও মানে মাঠে সাইলেন্ট, বা ভারতেও যারা খেলা দেখছিল তারাও একটা সাইলেন্ট, মানে নিস্তব্ধ হয়ে যায়, যেহেতু কোহলি ইনফর্ম প্লেয়ার, এত ভালো রান করেছে, সেঞ্চুরি করেছে, লাস্ট ম্যাচেও 85 করেছে, তার দিয়ে সবার মিনিমাম এক্সপেকটেশন ছিল যে হয়তো হাফ সেঞ্চুরিটুকু করবে, তো সেটা তো করতে পারেনি, কোহলি আউট হয়ে যায়। কোহলি আউট হওয়ার পর সবাই একটু চাপে থাকে, কমেন্টেটাররাও দেখছিলাম চাপেই কমেন্টনি করছিল, কিন্তু এরপরে চলে আসে আমাদের আরেক ব্রাহ্মণবীর শ্রেয়াস আইয়ার, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ, খুবই সেন্সিবল, মানে এতটা সেন্সিবল ব্যাটসম্যান হয়তো, মানে আমি যদি বলি মানে আমাদের পুরনো যারা ছিলেন তারাও এতটা ছিল না, ভীষণ সেন্সিবল ব্যাটিং, স্পিন দুর্দান্ত খেলে। আর শ্রেয়াস আইয়ারের কপালটা এতটাই ভালো, ও যেই সময় ব্যাটিং এ আসে সেই সময় নিউজিল্যান্ড পরপর স্পিনারের অ্যাটাক করছিল, মিখাইল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার এবং রচিন রবীন্দ্র। ভারতের যেরকম আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ, এরা যেরকম একটা ব্যাটসম্যানদের ওপর স্পিন বল করে চাপের সৃষ্টি করেছিল সাময়িক নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর, সেম একই চাপ তৈরি করেছিল কিন্তু রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার এবং মিখাইল ব্রেসওয়েল। ওই মাঝে অনেকগুলো মেডেন ওভারও যায়, কিন্তু শ্রেয়াস আইয়ার নিজের ধৈর্য হারায়নি। শ্রেয়াস আইয়ার একের পর এক দুর্দান্ত, মানে যেই সব শট মানে দেখেই একটা আলাদা মজা লেগে যায়, সেই রকম শট শ্রেয়াস আইয়ার খেলে এবং দলকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যায় ফাইনালের চ্যাম্পিয়ন হওয়ার দিকে। তারপরে শ্রেয়াস আইয়ার আউট হয়, শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পর আকসার প্যাটেল আসে, আকসার প্যাটেল এসেও ভালো, মানে যেটা আকসার প্যাটেলের দিয়ে দরকার ছিল একটা ছোট পার্টনারশিপ, সেটা কিন্তু আকসার প্যাটেল পার্টনারশিপটা করে এবং শ্রেয়াস আইয়ারের সাথেও খানিকক্ষণ মানে যাই হোক মানে রান আকসার প্যাটেল করেছে এবং এটাতে আমরা হ্যাপি। কে এল রাহুলকে না নামিয়ে আকসার প্যাটেলকে নামানো হচ্ছে, গৌতম গম্ভীর নামাচ্ছে, বস এটা তো একটু হলেও মানে দেখতে হবে, আর এটার একটু হলেও মানে বিষয়টা বুঝতে হবে, যেখানে কে এল রাহুলের মতন মানে আমার স্টার, আমার প্রিয় স্টার কে এল রাহুল, বিরাট কোহলির পরে যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমে কাউকে আলাদাভাবে আমার ভালো লাগে সেটা অবশ্যই ক্লাস এবং টেকনোলজির জন্য অবশ্যই সেটা কে এল রাহুল, কারণ কে এল রাহুলের মধ্যে দুর্দান্ত ক্লাস আছে, দুর্দান্ত শটও আছে কে এল রাহুলের হাতে, তাকে না খেলিয়ে আকসারকে খেলাচ্ছে, মানে এটা অনেকটা সাহসী ব্যাপার। এবং আকসার হ্যারাসও করেনি, মানে আকসার আমার তো মনে হয় হয়তো আকসার মানে পার্মানেন্ট করে নিল নিজের জায়গাটা 5 নম্বরের। তো আকসার প্যাটেল একটা বাজে শট সিলেক্ট করে আকসারও আউট হয় এবং আকসারের পর তো আপনারা জানেন সেই সময় আর বেশি রান বাকি ছিল না, কে এল রাহুল এসছে, বাকি বেশি ছিল না বলতে ওই 70 রানের মতন বাকি ছিল, 70 বলে 70 রান এরকম সামথিং হবে, বা 60 বলে 60 রান এরকম হয়তো হবে। সেই সময় আসে আমাদের মহাদেব ভোলেনাথ মহাকালের ভক্ত কে এল রাহুল এসেও মানে এসেই হার্ড হিট একটা দুর্দান্ত 6 মারে, 4 মারে, যেটাতে সাইডের ব্যাটসম্যানে অনেকটা প্রেশার রিলিজ হয়। তারপরে হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল মানে নট আউট থাকে, কিন্তু অপর দিক দিয়ে পরপর ইন্ডিয়ার যেটা স্বভাব একটা উইকেট পড়লে পরপর উইকেট পড়া, সেরকম কিন্তু উইকেট পড়ছিল, নিউজিল্যান্ড কিন্তু উইকেট নিয়েছে, খেলাটাকে নিউজিল্যান্ড জমিয়েছে, যেটা সবাই আমরা ভাবছিলাম যে একতরফা ম্যাচ হবে সেটা কিন্তু নিউজিল্যান্ড কোনোভাবে হতে দেয়নি, হ্যাঁ সেটা কিন্তু নিউজিল্যান্ড হতে দেয়নি, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং উইকেট পড়ছিল পরপর, স্পিনাররা উইকেট নিচ্ছিল, হার্দিক পান্ডিয়াও আউট হয় এবং তার পরবর্তীতে জাদেজা এসে দুর্দান্ত একটা শট মেরে ইন্ডিয়াকে ম্যাচটা জিতিয়ে দেয়। তো এই নিয়ে আমরা দুবার মানে 2013-তে দেখলাম ভারতকে চ্যাম্পিয়ন হতে, 2017 ফাইনাল খেলতে দেখেছিলাম, 2025-এ আবার চ্যাম্পিয়ন হলাম, মানে দুবার চ্যাম্পিয়ন হলাম। এবং এর সাথেও অনেকে যারা রোহিত শর্মাকে নিয়ে ট্রল করছিল তারাও সাইলেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের এমপি এবং আমার নিজের এমপি মানে আমাদের দমদমের সাংসদ সৌগত রায় স্যার রোহিত শর্মাকে নিয়ে কিছু কমেন্ট করেছিল, সেটা রোহিত শর্মা তো ফাইনালেই রান করে দেখিয়ে দিল। আর তার সাথে কংগ্রেস পার্টিরও একজন নেত্রী, হ্যাঁ তিনিও রোহিত শর্মাকে নিয়ে কিছু একটা বলেছে, আনফিট, মোটা, আনহেলদি এইসব, সেও হয়তো রোহিত শর্মার দিয়ে জবাব পেয়ে গেছে। এবং তার পরবর্তীতে বন্ধুরা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তীর যে সিনগুলো, হ্যাঁ মানে যেগুলো আনসেন্সর, মানে যেগুলো কোনো ইয়ের না, দুর্দান্ত সুনীল গাভাস্কারের সেই সুন্দর নাচ মায়ান্তি ল্যাঙ্গারের সামনে, রবিন উত্থাপার সামনে সুনীল গাভাস্কারের দুর্দান্ত নাচ, বিরাট কোহলি রোহিত শর্মার ডান্ডিয়া খেলা,
মানে দুজন কিন্তু দুজনের হেটার আবার হয়ে যাবে, যেহেতু আইপিএল শুরু হচ্ছে 22 তারিখ থেকে আইপিএল, আপনারা কেউ ভুলবেন না। প্রথম খেলা KKR আরসিবি, আমি অবশ্যই আরসিবির সাপোর্টার, আরসিবির হয়ে কলকাতার ইডেন গার্ডেনে উপস্থিত অবশ্যই থাকার চেষ্টা করব যদি টিকিট পাই। হ্যাঁ, তো রোহিত শর্মা বিরাট কোহলি একে অপরের মধ্যে দান্ডিয়া খেলে। হার্দিক পান্ডিয়া খুব সুন্দর, মানে যেটা হার্দিক পান্ডিয়ার ট্রেডমার্ক পোস্ট, সেই হার্দিক পান্ডিয়া তার ট্রেডমার্ক পোস্টে সেলফি শেয়ার করে। এছাড়াও রাহুল, রবীন্দ্র জাদেজার বউ, যেরকম শাড়ি পরা নারী, ভারতে শাড়িতেই নারী, রবীন্দ্র জাদেজার বউ শাড়িতে রবীন্দ্র জাদেজাকে চিয়ার করে। তার সাথে বিরাট কোহলি, আনুষ্কা শর্মা এবং রোহিত শর্মা, ঋতিকা শর্মা, এরা তো ছিলই মাঠে। এরা তো মাঠের সৌন্দর্য আরো মানে বাড়াচ্ছিল প্রত্যেকটা খেলার মাঝে ক্যামেরাম্যান। আর তার সাথেও চ্যাম্পিয়ন ট্রফি শেষ, এবং চ্যাম্পিয়ন ট্রফি শেষের মাঝে যারা ক্যামেরাম্যান ছিলেন তাদেরকে জানাই স্পেশাল সালাম। ভাই, তোমরা হেভি কাজ করেছো। ক্যামেরাম্যান যারা ছিলে তাদেরকে আলাদা সালাম জানাই আমার পক্ষ থেকে। কেন জানাচ্ছি এটা আলাদাভাবে বলার দরকার নেই, খুব ভালো কাজ করেছে ক্যামেরাম্যানের কাজে আমরা খুব খুশি। সেটা ইন্ডিয়ার ম্যাচের ক্যামেরাম্যান হোক বা অন্য টিমের ম্যাচের ক্যামেরাম্যান হোক। এবং তার পরবর্তীতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন, আর কিছু বলার নেই। যারা চেয়েছিল ইন্ডিয়া হারবে, বাংলাদেশ পাকিস্তান, তারা এখন সাইলেন্ট, চুপ, তাদের মুখে কোনো আওয়াজ নেই। আর আরো একবার ব্রাহ্মণ ক্রিকেটারদের ডমিনেশনে ইন্ডিয়া জিতলো, যেটা অনেকের মানে ভারতে থেকে যারা চায় ভারত হারুক, হ্যাঁ, তারা তাদের মুখও সাইলেন্ট। রোহিত শর্মা, রাহুল, শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী, চারটে তো নর্মাল প্লেয়ার, মানে যারা ফাইনাল খেলেছে ব্রাহ্মণ কোটার, মানে আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের। এবং তার সাথে ঋষভ পান্ত ছিল রিজার্ভে, যে চান্স পাইনি, তিনিও কিন্তু ব্রাহ্মণ। যাই হোক বন্ধুরা, ভিডিও আর বেশি লং করবো না, এই বলতে বলতে 16 মিনিটের ভিডিও হয়ে গেল। 16 মিনিটের ভিডিও আপলোড করতেও অনেক ঝামেলা, নেট বেশি লাগবে। তো আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।